বাংলাদেশে বিনিয়োগে ইতিবাচক বার্তা যুক্তরাষ্ট্রের। আগামী সপ্তাহে ঢাকায় আসছে মার্কিন প্রতিনিধি দল। ঢাকায় সার্জিও দীনেশ ত্রিবেদীর বৈঠক অপ্রত্যাশিত। ডক্টর শফিক, বিভিন্ন দাবিতে জামায়াত এনসিপির সমাবেশ। র্যাবের টিএফআই সেল পরিদর্শন, ট্রাইব্যুনাল বিচারপতিদের বিচারের আন্তর্জাতিক মানই লক্ষ্য চিফ প্রসিকিউটর। রাজধানী জুড়ে বাড়ছে গ্যাসের জন্য হাহাকার। সিএনজি স্টেশনগুলোতে দীর্ঘ লাইনের প্রতীক্ষা। আসসালামু আলাইকুম, ফারজানা নাহিদ জানাচ্ছেন টিভিতে সন্ধ্যার খবর। আই গেস ইউনাইটেড শিরোনাম দেখছিলেন, নিয়ে যাব পুরো খবরে। ভ্রমণ ও বিনিয়োগের জন্য বাংলাদেশকে নিরাপদ উল্লেখ করে ঢাকা সফররত মার্কিন প্রেসিডেন্টের বিশেষ দূত সার্জিও গোর বলেছেন, এই বিষয়ে আলোচনার জন্য আগামী সপ্তাহে ঢাকায় আসছেন যুক্তরাষ্ট্রের বিনিয়োগ প্রতিনিধিরা। সকালে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ শেষে একথা জানান তিনি। এ সময় সম্ভাবনাময় খাতগুলোতে যুক্তরাষ্ট্রকে বিনিয়োগের আহ্বান জানান তারেক রহমান। বিস্তারিত জাহিদ রহমানের রিপোর্টে। তেজগাঁও কার্যালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেন বাংলাদেশের সফররত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গোর। এ সময় যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক উন্নয়ন ও অর্থায়ন কর্পোরেশনের মাধ্যমে বিনিয়োগ সম্ভাবনা নিয়ে আলোচনা হয়। প্রধানমন্ত্রী আইটি খাতের বিনিয়োগ নিয়ে বাংলাদেশের বিশেষ আগ্রহের কথা তুলে ধরেন বৈঠকে। আলোচনায় উঠে আসে রোহিঙ্গা সংকট। প্রায় ১৩ লাখ রোহিঙ্গাকে নিজ দেশে ফেরত পাঠাতে যুক্তরাষ্ট্রের সহযোগিতা চান প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে খুবই ফলপ্রসূ আলোচনা হয়েছে। আমাদের দুই দেশের মধ্যে যথেষ্ট সম্ভাবনা আছে। এ সপ্তাহে আমরা বাংলাদেশে ভ্রমণ সতর্কতা নামিয়ে এনেছি, যাতে যুক্তরাষ্ট্রের মানুষের আসার আগ্রহ বাড়ে এবং বিনিয়োগ পরিবেশ তৈরি হয়। বাংলাদেশে বিনিয়োগে যুক্তরাষ্ট্রের আগ্রহের কথা তুলে ধরেন ট্রাম্পের বিশেষ দূত। যুক্তরাষ্ট্র কোম্পানিগুলোর প্রতিনিধিরা আগামী সপ্তাহে বাংলাদেশ সফর করবে। তারা বিনিয়োগের সম্ভাবনা দেখবে। আমরা উভয় পক্ষ থেকে বার্তা দিতে চাই যে আমাদের যথেষ্ট সম্ভাবনা রয়েছে। কৃষি শিল্প, আইটি সহ অনেক খাত আছে যে বিষয়গুলো নিয়ে বাংলাদেশ যুক্তরাষ্ট্র একসাথে কাজ করতে পারে। আমরা আমাদের সম্পর্ক পরবর্তী স্তরে নিয়ে যেতে চাই। প্রধানমন্ত্রী মুখপাত্র জানান, গেল ৫ মাসে সরকারের নেয়া নানা উদ্যোগের প্রশংসা করেছে যুক্তরাষ্ট্র। গণতান্ত্রিক এই পথযাত্রায় যুক্তরাষ্ট্র একটি বন্ধু প্রতিম রাষ্ট্র হিসেবে দীর্ঘদিন ধরে যে হয়েছিল, বাংলাদেশের সাথে থাকবে, পাশে থাকবে এবং মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বের প্রতি যে আস্থা ওনারা প্রদর্শন করেছেন, যে আত্মবিশ্বাস দেখিয়েছেন, সেটার জন্য আমরা সাধুবাদ জানাই। এবং এ দেশ গণতান্ত্রিক পথযাত্রায় কীভাবে বিভিন্ন ধরনের ইকোনমিক অপরচুনিটি তৈরি করতে পারছে সবার জন্য, সেটা এক্সপ্লোর করে, সেটা আমাদের মূল লক্ষ্য। দ্বিপাক্ষিক আমদানি রপ্তানি বৃদ্ধি নিয়ে বৈঠকে আলোচনা হয় বলেও জানানো হয় ব্রিফিংয়ে। জাহিদ রহমান, এনটিভি নিউজ, ঢাকা। সরকার ও ব্যবসায়ীরা একসঙ্গে কাজ করলে আগামী ৪ থেকে ৫ বছরের মধ্যে দেশের অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দুপুরে প্রধানমন্ত্রীর কার্যালয়ে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ বিডা আয়োজিত বেসরকারি উদ্যোক্তাদের সাথে মতবিনিময়ে তিনি একথা জানান। প্রধানমন্ত্রী জানান, দেশ ও মানুষের জন্যই কাজ করা সরকারের লক্ষ্য এবং সবাই মিলে কাজ করলে সমস্যা থাকলেও তা কাটিয়ে ওঠা সম্ভব। ফ্যাসিবাদের কারণে ভেঙে পড়া রাষ্ট্র কাঠামো ঠিক করতে ব্যবসায়ীদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী। সামনের দিনগুলোতে বেসরকারি খাতে সরকারের নীতির সহায়তা দেওয়ার আশ্বাসের কথাও জানান প্রধানমন্ত্রীর মুখপাত্র মাহাদি আমিন। স্থানীয় সরকার নির্বাচন নিয়ে সরকারের কিছু প্রক্রিয়ায় বিরোধী দল উদ্বিগ্ন বলে জানিয়েছেন বিরোধী দলীয় নেতা এবং জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। দুপুরে সিলেটে একটি স্থানীয় পত্রিকার প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানে যোগদান শেষে সাংবাদিকদেরকে তিনি বলেন, সুষ্ঠু নির্বাচন বানচাল করতে সরকার দলীয় লোককে নির্বাচন কমিশনের নিয়োগ দেওয়া হয়েছে। বাংলাদেশে এসে মার্কিন বিশেষ দূতের সাথে ভারতের হাইকমিশনারের বৈঠক অপ্রত্যাশিত মন্তব্য করে জামায়াতের আমির বলেন, এটি কোনোভাবেই কাম্য নয়। বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের দ্বিপাক্ষিক বিষয়ে আলোচনা হওয়া উচিত দেশের সরকার ও বিরোধী দলের সাথে, অন্য দেশের সাথে নয়। এছাড়া গণভোটের রায় বাস্তবায়ন না হলে এর পরিণতি ভয়াবহ হবে বলে সতর্ক করেন বিরোধী দলীয় নেতা। আমাদের সরকার যদি নলেজে নিয়ে কোনো কিছু করে সেটা ভিন্ন, আদারওয়াইজ এটা অপ্রত্যাশিত। তারা তো ইন্ডিয়া বসে কথা বলতেই পারেন, তিনি তো ইন্ডিয়ার রাষ্ট্রদূত। এখানে এসে রাষ্ট্রদূতের সাথে কথা বলা, এটা যদি মেয়ার কোনো সৌজন্য মোলাকাত হয় সেটা ভিন্ন কথা।
কিন্তু যদি দুই দেশের কোনো বিষয় হয়ে থাকে সেটা সরকারের সাথেই হওয়া উচিত, বিরোধী দলের সাথে হওয়া উচিত, পার্টিকুলার কোনো দেশের কোনো কূটনীতিবিদের সাথে এটা আমাদের কাম্য না। বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে সংগঠিত সব সাম্প্রদায়িক হামলার সুষ্ঠু তদন্ত এবং দায়ীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম। বিকেলে ঢাকার রিপোর্টার্স ইউনিটিতে জুলাই গণঅভ্যুত্থানে হিন্দু, বৌদ্ধ এবং খ্রিস্টান সম্প্রদায়ের অবদান শীর্ষক আলোচনা সভায় তিনি এই আহ্বান জানান। নাহিদ ইসলাম বলেন, পতিত সরকার প্রতিটি নির্বাচনের আগে সংখ্যালঘু ইস্যুতে প্রোপাগান্ডা চালিয়ে সংখ্যালঘু কার্ড ব্যবহার করত। তিনি সংখ্যালঘু সম্প্রদায়ের প্রতি কোনো একটি রাজনৈতিক দলের সঙ্গে নিজেদের সীমাবদ্ধ না রেখে সব দলের সঙ্গে সমান সম্পর্ক বজায় রাখার আহ্বান জানান। এ সময় গণভোটের রায় বাস্তবায়নে সরকারের প্রতি আহ্বান জানিয়ে নাহিদ ইসলাম বলেন, সংস্কারের সুফল কোনো একক রাজনৈতিক দল নয়, বরং দেশের সাধারণ মানুষ ভোগ করবে। যারা মাইনরিটি কমিউনিটি আছে বাংলাদেশে, তাদের উচিত সকল রাজনৈতিক দলের সাথেই সমানভাবে সম্পর্ক রাখা, কোনো নির্দিষ্ট কোনো দলের পকেটে চলে না যাওয়া। এতে করে তারাই ক্ষতিগ্রস্ত হবে। কারণ একটা সম্প্রদায়কেও যদি দলীয়করণ করে ফেলা হয়, ওই দলের যত অপরাধ অপকর্ম থাকবে সরকারে বা সরকারের বাইরে থাকলেও, সেটা কিন্তু সেই কমিউনিটির প্রতিও চলে আসে এবং সমাজে একটা বিভাজন তৈরি করে। আমাদের সবারই উচিত যে বাংলাদেশের সকল সম্প্রদায়, ধর্ম, মতের সাথে যে সমানভাবে সম্পর্ক রাখা। প্রধানমন্ত্রীকে ভুল বুঝিয়ে কিছু লোক বিএনপিকে ফ্যাসিবাদের দিকে নিয়ে যাচ্ছে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। গণভোটের গণরায় বাস্তবায়নের দাবিতে রাজধানীর মহাখালীতে আয়োজিত সমাবেশে তিনি জুলাই সনদ নিয়ে বিএনপি শুভঙ্করের ফাঁকি দিচ্ছে বলে অভিযোগ করেন। বলেন, নির্বাচনের আগে দেয়া ওয়াদা বিএনপি পালন করছে না। এ সময় জুলাইয়ের রক্ত ব্যবহার করে বিএনপি ক্ষমতায় গেলেও এখন তারা জুলাইকে ভুলে যাচ্ছে বলেও মন্তব্য করেন তিনি। এ সময় জুলাই সনদ বাস্তবায়ন করতে সরকারের প্রতি আহ্বান জানানোর পাশাপাশি গোলাম পরওয়ার নতুন করে কেউ ফ্যাসিজম কায়েম করতে চাইলে তাদের কবর রচনা করতে নেতাকর্মীদের সজাগ থাকার আহ্বান জানান। এ সময় জুলাই যোদ্ধাদের প্রতি হামলা বন্ধ করতে সরকারের প্রতি আহ্বান জানান বক্তারা। গণভোটের গণরায় কার্যকরের জন্য পার্লামেন্টে সংবিধান সংস্কার পরিষদের আহ্বান করুন। বিএনপির এমপিরা শপথ নিন, আমাদের এমপিরা শপথ নিয়েছে। বৈঠক ডাকুন, 84টি সংস্কার সম্পন্ন করুন, সংবিধানের তফসিলে অন্তর্ভুক্ত করুন। তা না হলে রাজনৈতিক সাংবিধানিক বিতর্ক যদি পার্লামেন্টে নিষ্পত্তি না করেন, আমাদের আর কোনো পথ থাকবে না। 70% লোকের কাছে রাজপথে তার ফয়সালা হবে। দীর্ঘ আন্দোলন শেষে বিএনপি দেশ গড়ার কাজে হাত দিয়েছে। যারা সমস্যা তৈরি করবেন তাদের সাথে শান্তিপূর্ণভাবে সমাধানের চেষ্টা করা হবে। তাতেও যদি কাজ না হয়, সেক্ষেত্রে আঙ্গুল বাঁকা করার কথা জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন। জাতীয় প্রেস ক্লাবে আলোচনা সভা এবং আলোকচিত্র প্রদর্শনীতে এমন মন্তব্য করেন তিনি। আর প্রধানমন্ত্রীর রাজনৈতিক এবং শিল্প বিষয়ক উপদেষ্টা রুহুল কবির রিজভী বলেছেন, সমমর্যাদার ভিত্তিতে পররাষ্ট্রনীতি পরিচালনা করছে সরকার। ইফতেখার রেজার রিপোর্ট। জাতীয় প্রেস ক্লাবে ফ্যাসিবাদের 15 বছর ও 24-এর গণ অভ্যুত্থান শীর্ষক আলোচনা সভা ও আলোকচিত্র প্রদর্শনীর আয়োজন করে বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন ও আমরা বিএনপি পরিবার। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বিরোধী দলের সাম্প্রতিক বিভিন্ন কর্মকাণ্ডের সমালোচনা করেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন। তিনি বলেন, বিএনপি দীর্ঘ আন্দোলন শেষে দেশ গড়ায় মনোযোগ দিয়েছে। যারা সমস্যা তৈরি করবেন, আমরা তাদের সঙ্গে গঠনমূলকভাবে সমাধানের চেষ্টা করব, কিন্তু আঙুল যদি বাঁকা করতে হয় রাষ্ট্রের প্রয়োজনে, দেশের প্রয়োজনে, জাতির প্রয়োজনে, জনগণের প্রয়োজনে, সরকারকে তো অবশ্যই তা করতে হবে। শেষ মুহূর্ত পর্যন্ত আমরা চেষ্টা করব শান্তিপূর্ণভাবে এই বিষয়গুলিকে সমাধান করতে। এদিকে কারিগরি শিক্ষকদের নিয়ে এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর রাজনৈতিক ও শিল্প বিষয়ক উপদেষ্টা রুহুল কবির রিজভী বলেন, নির্বাচনের আগে তারেক রহমানের দেয়া সব প্রতিশ্রুতি বাস্তবায়ন করা হবে। অনেক শক্তিশালী দেশ মনে করে যে তাদের কথা অনুযায়ী চলতে হবে, কিন্তু চোখে চোখ রেখে নিজের স্বাধীন সার্বভৌমত্ব রাষ্ট্রকে ধরে রাখতে পেরেছেন তারেক রহমান, এবং প্রত্যেকটি দেশের সাথে সমমর্যাদার ভিত্তিতে আমরা আমাদের পররাষ্ট্র নীতি পরিচালিত করব, সেই নীতি তিনি ঘোষণা করেছেন।
প্রধানমন্ত্রীর উপদেষ্টা বলেন, দেশে গুম, খুন আর হেনস্থার রাজনীতি এখন আর নেই। জনগণের দ্বারা নির্বাচিত। ইফতেখার রেজা, এনটিভি নিউজ, ঢাকা। ইতিহাসে প্রথম কোনো মামলার নথিপত্র ও সাক্ষীর জবানবন্দির গণ্ডি পেরিয়ে অপরাধের ভয়াবহতা স্বচক্ষে দেখতে র্যাবের গোপন বন্দিশালা টাস্কফোর্স ফর ইন্টারোগেশন বা টিএফআই সেল পরিদর্শন করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারপতিরা। এ সময় প্রসিকিউশন টিম এবং আসামিপক্ষের আইনজীবীরাও উপস্থিত ছিলেন। চিফ প্রসিকিউটর জানান, আন্তর্জাতিক মান বজায় রাখতে গুম ও মানবতা বিরোধী অপরাধের বিচার আরও স্বচ্ছতার জন্যই এই পরিদর্শন। বিস্তারিত আবির আহমেদের রিপোর্টে। ঘুটঘুটে অন্ধকার, যেখানে নিঃশ্বাস নেওয়াটাও যেন কঠিন। চারদিকে কনক্রিটের দেয়াল, বাইরে থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন ছোট ছোট কক্ষ, যেন জীবন্ত মানুষের জন্য তৈরি এক অন্ধকার কবর। অভিযোগ, বছরের পর বছর এমন কক্ষগুলোতেই গুম হওয়া মানুষদের অবৈধভাবে আটকে রেখে চালানো হয়েছে নির্মম নির্যাতন। এই সেই গোপন বন্দিশালা যেখানে নিরপরাধ মানুষকে রেখে বছরের পর বছর টর্চার করা হতো। এখানে আসলে 5 মিনিট নিঃশ্বাস নেওয়ারও তেমন সুযোগ নেই, অথচ এখানে বছরের পর বছর রেখে তাদেরকে টর্চার করা হতো। যারা ফিরে এসেছেন তারা কি মন থেকে এখান থেকে বের হতে পেরেছেন, অথবা যারা ফিরে আসেননি তাদের স্বজনদের দাবি এর যাতে সুষ্ঠু তদন্ত ও দ্রুত বিচার হয়। রাজধানীর উত্তরা র্যাব 1-এ বহু আলোচিত সেই আয়নাঘর ঘিরেই এবার বিচারিক কার্যক্রমের অংশ হিসেবে সরেজমিন পরিদর্শন করলেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারকরা। তাদের সঙ্গে ছিলেন প্রসিকিউশন টিম, আসামিপক্ষের আইনজীবী এবং গুমের শিকার ব্যক্তিদের পরিবারের সদস্যরা। এই অমানবিকভাবে টর্চার করে মানুষকে হত্যা করার জন্য আসলে মানে এইভাবে রাখার কি মানে ছিল? তো এগুলোর যথার্থ বিচার চাই আমরা, প্রপার ইনভেস্টিগেশনের মাধ্যমে ন্যায় বিচার চাই, সর্বোচ্চ শাস্তি চাই। অভিযোগ রয়েছে এখানে বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ, বর্তমান সংসদ সদস্য ব্যারিস্টার আরমান সহ বিরোধী রাজনৈতিক দলের অনেক নেতাকে গুম করে আটকে রাখা হয়েছিল। যাতে বুঝতে না পারে যে এই এতগুলো লোক আছে, এই জন্য তারা যাওয়ার আগে তারা এই কাজটা করে গেছিল। পরিদর্শন শেষে চিফ প্রসিকিউটর মোহাম্মদ আমিনুল ইসলাম বলেন, আন্তর্জাতিক মান বজায় রেখে গুম ও মানবতা বিরোধী অপরাধের বিচারকে আরও স্বচ্ছ ও গ্রহণযোগ্য করতেই এই পরিদর্শন করা হয়েছে। মিস্টার আরমান আজকের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী জনাব সালাউদ্দিন আহমেদকে এই র্যাব 1-এর আজকের যে আয়নাঘর, সেখানে কোনো একটি কামরায় তাকেও রাখা হয়েছে এবং পরবর্তীতে ভারতে নিয়ে তাকে ছেড়ে দেওয়া হয়েছে। আমাদের যে পুলিশ ইনভেস্টিগেশন করছে, আমরা মনে করি যে তারা নিরপেক্ষ এবং স্বচ্ছতার সাথেই করছে, এবং তাদের মধ্যে যদি কোনো ধরনের গলত পাওয়া যায়, সেখানে প্রসিকিউশন টিমের সদস্য হিসেবে আমরা সার্বক্ষণিক তাদেরকে মনিটর করি। অতএব আমাদের ইনভেস্টিগেশন অত্যন্ত স্বচ্ছতা, নিরপেক্ষতা এবং আন্তর্জাতিক মান বজায় রেখেই হচ্ছে। অন্যদিকে পরিদর্শন শেষে আসামিপক্ষের আইনজীবী আয়নাঘর সংক্রান্ত অভিযোগকে অসত্য বলে দাবি করেন। ফিজিক্যাল ইন্সপেকশন হয়েছে, দিস ইজ ওকে, কিন্তু এটা আয়নাঘর না। সেখানে আমি ছোট্ট একটা আপত্তি আপনাদেরকে জানাইলাম, এবং টর্চার, নির্মম টর্চার হয়েছে, এই কথাটা আমরা বলতে পারি না। বিচার প্রক্রিয়ায় স্বচ্ছতা নিশ্চিত করতে আগামী শনিবার ঢাকা ক্যান্টনমেন্টে ডিজিএফআই কার্যালয়ের ভেতরে জেআইসি সেলও পরিদর্শন করবেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারক ও প্রসিকিউশন টিম। বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয়কে এরই মধ্যে রাখেন। আবির আহমেদ, এনটিভি নিউজ, ঢাকা। কক্সবাজারের মাতারবাড়ি এলএনজি স্টেশনের ত্রুটি মেরামতের কাজ শেষ না হওয়ায় এখনও রাজধানী জুড়ে চলছে তীব্র গ্যাস সংকট। বাসাবাড়িতে গ্যাসের চাপ কম থাকায় খাবার রান্না করা নিয়ে বেকায়দায় পড়েছেন নগরবাসী। বিশেষ করে সিএনজি স্টেশনগুলোতে দেখা গেছে দীর্ঘ লাইন। গ্যাসের চাপ না থাকায় বন্ধ রয়েছে অনেক পাম্প, আর যেগুলো চালু রয়েছে সেগুলো থেকে গ্যাস নিতে হচ্ছে 3 থেকে 5 ঘন্টা অপেক্ষা করে। সিএনজি চালিত অটো চালকেরা জানান, পাম্পে ঘন্টার পর ঘন্টা লাইনে থেকে গ্যাস পাওয়া যাচ্ছে মাত্র 60 থেকে 150 টাকার। আর সিএনজি পাম্পের কর্মচারীরা জানান, যেখানে গ্যাসের চাপ থাকার কথা 200 পয়েন্ট, সেখানে পাওয়া যাচ্ছে 120 থেকে 150। তাই 2 থেকে 3 ঘন্টা পাম্প বন্ধ রেখে গ্যাস দিতে হচ্ছে। 2-3 ঘন্টা লাইনে খাড়া আমরা গ্যাস পাই 60 টাকা 70 টাকার, গাড়ির জমা 1200 টাকা। আমরা এই টাকা কই থেকে ব্যবস্থা করুম, কই পামু? নির্ধারিত একটা দাম বিকাশ করে বাড়াই দিক, পামলারও শান্তি, আমরাও শান্তি। খালি সিএনজি না, যত ঢাকা সিটি ড্রাইভার আছে সবাই শান্তি পাবে। পিসার যা উঠাই ওটা আবার আপনার সর্বোচ্চ আধা ঘন্টা 40 মিনিট চালানোর পরে আবার পড়ে যায়।
আবার বন্ধ রাখতে হয়। দিনের ভিতরে আমাদের 5-7 বার বন্ধ করতে হয়, যার কারণে সিরিয়াল লম্বা হয়ে যায়। গতানুগতিক শিক্ষা ব্যবস্থা থেকে বের হয়ে কারিগরি শিক্ষার উপর গুরুত্ব আরোপ করেছেন শিক্ষামন্ত্রী আনম এহসানুল হক মিলন। আজ ঢাকা সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটে আয়োজিত জুলাই গণ অভ্যুত্থান স্মরণ সভা এবং শিক্ষার্থীদের সম্মাননা প্রদান অনুষ্ঠানে তিনি এমন কথা বলেন। অনুষ্ঠানে জুলাই আন্দোলনে শহীদদের পরিবারের সদস্য এবং জুলাই যোদ্ধারা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের শুরুতে প্রতিষ্ঠানের বিভিন্ন বিভাগের কৃতী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন মন্ত্রী। বিদেশে কারিগরি শিক্ষায় শিক্ষিত শ্রমিকদের ব্যাপক চাহিদা আছে উল্লেখ করে শিক্ষামন্ত্রী চীনের সহযোগিতায় ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটকে বৈশ্বিক মানে উন্নীত করার সরকারি পরিকল্পনার কথাও জানান। অভিনব কায়দায় অনেকটা ফিল্মি স্টাইলে প্রায় 3 মাসের পরিকল্পনা শেষে রাজধানীর মিরপুর 1-এর শাহ আলী শপিং কমপ্লেক্সে 260 ভরি স্বর্ণ চুরির ঘটনা ঘটে। সিসিটিভির সংযোগ বিচ্ছিন্ন করে এই চুরি সংঘটিত করে নিরাপত্তার দায়িত্বে থাকা কর্মীরাই। চুরি যাওয়া স্বর্ণ দ্রুত উদ্ধার এবং জড়িতদের গ্রেফতারের দাবি জানিয়েছেন স্বর্ণ ব্যবসায়ীরা। পুলিশ জানিয়েছে এরই মধ্যে জড়িতদের শনাক্ত করা হয়েছে এবং তাদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে। বিস্তারিত শাহাদাত অভ্রের রিপোর্টে। রাজধানীর মিরপুর 1-এর শাহ আলী শপিং কমপ্লেক্সে অনেকটা ফিল্মি স্টাইলে এই চুরির ঘটনা ঘটে। দীর্ঘ প্রায় 3 মাসের পরিকল্পনায় নিরাপত্তা কর্মীদের যোগ সাজস্যে সংঘবদ্ধ একটি চক্র এই চুরি সংঘটিত করে। গত 25 জুলাই রাত 1টার দিকে সিসিটিভি ক্যামেরার সংযোগ বিচ্ছিন্ন করে স্বর্ণের 2টি দোকান চুরি করা হয়। সিসিটিভি ক্যামেরার ফুটেজে দেখা যায় নিরাপত্তার দায়িত্বে থাকা কর্মীরাই এই ঘটনায় জড়িত, যেখানে নিরাপত্তা কর্মী সহ 10 থেকে 12 জনের উপস্থিতি দেখা গেছে। দোকান মালিকদের দাবি 2টি দোকান থেকে প্রায় 260 ভরি স্বর্ণালংকার এবং প্রায় 7 লাখ টাকা নগদ অর্থ চুরি হয়েছে। রাজ্জাক জুয়েলার্সের স্বত্বাধিকারী মোহাম্মদ জসিম বলেন, এই ঘটনায় সারা জীবনের সঞ্চয় হারিয়েছেন তিনি। দিনে দুপুরে নিত বা সিকিউরিটি থাকা অবস্থায় অন্য কেউ নিত তো মনে অনেক কষ্ট কম পাইতাম। আমরা যাদের কাছে রেখে গেছি আলামত তারাই তো নিয়ে গেছে। গত ডিসেম্বর থেকে অ্যাভয়েন্টগার্ড অ্যালায়েন্স লিমিটেড নামে একটি সিকিউরিটি কোম্পানি মার্কেটের নিরাপত্তায় নিয়োজিত ছিল। তদন্তে দেখা গেছে এই নিরাপত্তা কর্মীদের অধিকাংশের জাতীয় পত্র নকল। নিরাপত্তা জোরদার, চুরি যাওয়া স্বর্ণ দ্রুত উদ্ধার এবং ঘটনা সুষ্ঠু তদন্তের দাবিতে শনিবার মানববন্ধন করেন তারা। সকলের কাছে আমাদের অনুরোধ, আমাদের মালগুলি যেন উদ্ধার হয়। যারা নাকি ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের এই মালামালগুলা যাতে অতি দ্রুত ফেরত পায়। এদিকে মার্কেট কর্তৃপক্ষ জানিয়েছেন, নিরাপত্তা প্রতিষ্ঠানের বিরুদ্ধে প্রতারণার অভিযোগে আইনি ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি চলছে। আর পুলিশ বলছে চুরির ঘটনায় জড়িতদের শনাক্ত করা হয়েছে। আমরা এবং জয়েন্টলি ডিবিও কাজ করতেছে। মোস্ট প্রবাবলি আমরা অল্প সময়ের মধ্যে আসামি গ্রেপ্তার সহ আলামত উদ্ধার করতে পারবো। যেহেতু এত বড় একটা সিকিউরিটি কোম্পানির সাথে আমরা এগ্রিমেন্ট করলাম আর তারা কথার সাথে কাজের মিল রাখলো না, তারা এত বড় চুরি তাদের কারণে হইলো, সেই কারণে তাদের বিরুদ্ধে আমরা একটা প্রতারণার মামলা করব। মিরপুরের স্বর্ণ ব্যবসায়ীদের দাবি দ্রুত চুরি যাওয়া স্বর্ণ উদ্ধার এবং জড়িতদের আইনের আওতায় আনার। শাহাদাত অফরো, এনটিভি নিউজ, ঢাকা। ঢাকায় অনুষ্ঠিত হতে যাওয়া সাফ ফুটবলে গ্রুপ এ-তে খেলবে বাংলাদেশ। সেখানে তাদের প্রতিপক্ষ শ্রীলঙ্কা এবং নেপাল। এদিকে গ্রুপ বি-তে 2 চিরপ্রতিদ্বন্দ্বী ভারত পাকিস্তানের সঙ্গে আছে মালদ্বীপ। 2 গ্রুপের চ্যাম্পিয়ন এবং রানার্স আপ দল খেলবে সেমিফাইনালে। বিকেলে ভুটানের থেম্পুতে সাফের 15তম আসরের ড্র অনুষ্ঠিত হয়। নেপালের ফিফার নিষেধাজ্ঞায় থাকায় 6 দল নিয়ে ড্র করা হচ্ছে। সেপ্টেম্বরের মধ্যে নিষেধাজ্ঞা কাটিয়ে উঠতে পারলে বাংলাদেশের গ্রুপে খেলার সুযোগ থাকবে নেপালের। আগামী 4 থেকে 17 সেপ্টেম্বর ঢাকায় অনুষ্ঠিত হবে সাফের এবারের আসর। 2003 সালে সবশেষ সাফের শিরোপা জিতেছিল বাংলাদেশ। এরপর 2009 এবং 2018 সালে আয়োজক হলেও চ্যাম্পিয়নের মুকুট আর ছুঁয়ে দেখা হয়নি তাদের। তবে এবার শিরোপা পুনরুদ্ধারের ভালো সুযোগ আছে বাংলাদেশের। আবারও সাফের সভাপতি হলেন কাজী সালাউদ্দিন। ভুটানের থিম্পুতে অনুষ্ঠিত সাফের সাধারণ কংগ্রেসে বিনা প্রতিদ্বন্দ্বিতায় 5মবারের মতো সভাপতি নির্বাচিত হয়েছেন বাংলাদেশের সাবেক তারকা ফুটবলার এবং বাফুফের
সাবেক সভাপতি। 2026-2030 মেয়াদে সাফের নেতৃত্ব দেবেন কাজী সালাউদ্দিন। সভাপতি পদে একমাত্র প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দেওয়ায় সাফের নির্বাচনী কমিটির নিয়ম অনুযায়ী বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি নির্বাচিত হয়েছেন তিনি। 2009 সালে প্রথমবার সাফ সভাপতি নির্বাচিত হবার পর টানা 4 মেয়াদে দায়িত্ব পালন করে আসছিলেন সালাউদ্দিন। এবার পঞ্চমবারের মতো এই পদে আসীন হলেন। গত বছর সাফের গঠনতন্ত্র সংশোধন করে বয়সসীমার বাধা তুলে দেওয়ায় 72 বছর বয়সী সালাউদ্দিন প্রার্থী হবার পথ মসৃণ হয়। বাফুফে সভাপতির পদে ছাড়ার পরও সাফে তার নেতৃত্ব অব্যাহত থাকল। ক্রিকেট। হঠাৎ করে অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম টেস্টের দলে ফিরলেন লিটন দাস। কাল ডারউইনের উদ্দেশ্যে রওনা দেবেন বাংলাদেশের এই উইকেট রক্ষক ব্যাটার। বাঁ পায়ের কাফ মাসলের চোট থেকে পুনর্বাসনে উল্লেখযোগ্য অগ্রগতি হওয়ায় দলে ডাক পেয়েছেন লিটন। 31 বছর বয়সী এই ব্যাটার গত জুন মাস থেকে চোটের কারণে মাঠের বাইরে ছিলেন। এর আগে জিম্বাবুয়ে সফরেও তাকে দলে রেখেও খেলাতে পারেননি বাংলাদেশ। সিঙ্গাপুরে এমআরআই করার পর ধরা পড়ে তার মূল সমস্যা। চোট থেকে পুনর্বাসন প্রক্রিয়ায় সন্তোষজনক ফলাফল পাওয়ায় প্রথম টেস্টে তাকে বিবেচনায় রেখেছে বিসিবি। আগামী 6 আগস্ট ডারউইনের ডিএক্সি এরেনায় ক্রিকেট অস্ট্রেলিয়া একাদশের বিপক্ষে 3 দিনের প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ। খবর শেষ করছি, যাবার আগে তাই আই গ্যাস ইউনাইটেড শিরোনামগুলো আরও একবার। বাংলাদেশে বিনিয়োগে ইতিবাচক বার্তা যুক্তরাষ্ট্রের। আগামী সপ্তাহে ঢাকায় আসছে মার্কিন প্রতিনিধি দল। ঢাকায় সার্জিও দীনেশ ত্রিবেদীর বৈঠক অপ্রত্যাশিত। ডক্টর শফিক। বিভিন্ন দাবিতে জামায়াত এনসিপির সমাবেশ। র্যাবের টিএফআই সেল পরিদর্শন ট্রাইব্যুনাল বিচারপতিদের। বিচারের আন্তর্জাতিক মানি লক্ষ্য চিফ প্রসিকিউটর। রাজধানী জুড়ে গ্যাসের জন্য হাহাকার। সিএনজি স্টেশনগুলোতে দীর্ঘ লাইনে প্রতীক্ষা। এই ছিল সন্ধ্যার খবরে। এই খবরের ভিডিও আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান এবং খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব এবং ভেরিফাইড ফেসবুক পেজ। রাত 10:30 রাতের খবর দেখার আমন্ত্রণ রইল। সবাইকে ধন্যবাদ।